যে আমি তোকে যে কোনো ভাবে আমার করবই, তোর সাথে থাকবো, কিন্তু তোর সাথে থাকার জন্য অন্য কারোর মন ভাঙবো এটা আমি কখনো ভাবিনি। এটা কোনো ভুল না নম্রতা, এটা দোষ, এটা পাপ। আমি যেটা হিয়ার সাথে করেছি সেটা ঠিক নয়। এখনো কিছু শেষ হয়ে যায়নি, ও শুধু তোকেই ভালোবাসে। যা, নিজের জীবনটা গুছিয়ে নে। তুই জানিস নম্রতা, যখনই আমি কাঁদতাম ও আমার সাথেই কাঁদতো। আমার সব দুঃখ কষ্ট আমার সাথেই থাকে, কিন্তু ওর কষ্টে আমি ওর পাশে থাকিনি। ওর মুখের হাসি কেড়ে নিয়েছে, কিন্তু ওর দিকে ফিরে তাকাইনি আমি। ও কখনোই ওর কষ্ট জাহির করেনি। আমি বারবার শুধু তোর কথাই ওকে বলতাম, আর ও আমার দিকে তাকিয়ে থাকতো। আজ বুঝতে পারছি আমি তোর আর আমার সম্পর্কটাকে নষ্ট করলাম, সেই সম্পর্ক যেটা উপরওয়ালার আশীর্বাদ ছিল। আমি তোকে একটা অবৈধ সম্পর্কের জন্য জোর করছিলাম। কিভাবে? মাথা কাজ করছিল না আমার, একটুও না। আমি বুঝতেই পারিনি আমি কি করব। আমি বুঝতে পেরেছিলাম নম্রতা যে তুই আমার ভাগ্যে নেই। আমি জানতাম যে আমাদের চলার পথ আলাদা, কিন্তু যখন জানতাম যে জ্যাসমিন মাসি এগুলো করেছে, তখন উপরওয়ালা আমাদের আলাদা করলে কোনো যায় আসতো না। কিন্তু আমি এটা সহ্য করতে পারলাম না যে তোর আর আমার আলাদা হয়ে যাওয়াটা একটা ষড়যন্ত্র। আর আমি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলাম যে আমি হিয়াকেও পর্যন্ত আমি ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার চেষ্টায় আমি একজন মানুষের মধ্যে বিষ ঢেলে দিলাম, তাকে এতটা কষ্ট দিলাম। আজ আমি নিজের চোখে চোখ রাখতে পারছি না যে আমি এটা আমি কি করে ফেললাম নম্রতা? लगा टूटने मुझ में ही मैं हूँ, लगा टूटने मुझसे ही मैं हूँ, लगा रूठने। चाहत का धागा था जिससे बंधा, धीरे धीरे लगा टूटने। जा रैया उम्मीद जा रैया, जा रैया जा रैया उम्मीद जा रैया, ढारिया ढारिया कहर ढारिया ঈশান, उड़ारिया टूटे हैं पंख रह गए। তুই ঠিক বলেছিলিস নম্রতা, হিয়া তো একতরফা ভালোবাসার মানেটাই বদলে দিল। আমি হিয়ার সাথে খুব ভুল করেছি নম্রতা, আমাকে উপরওয়ালাও ক্ষমা করবেন না। এরকম নয় ঈশান, এরকমই আমি জানি আমাকে কেউ ক্ষমা ঈশান, করবে না। এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। হিয়া তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঈশান। আরে কি হয়েছে? আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি তো? হিয়ার ভালোবাসা তো পূর্ণতা পাক। আমি বুঝতে পারছি না নম্রতা যে আমি কি করব। নেই আমার হাতে কিছু, আমার মন আমার কথা শোনে না। চিরকাল এত ভেবেচিন্তে আমি কাজ করতে পারবো না। তুই জানিস আমি শুধু তোকেই ভালোবাসি, তুই জানিস আমার হৃদয় তোর জন্যই স্পন্দিত হয়, তুই জানিস যে আমি বুঝতে পারছি না নম্রতা আমি কি করবো। আমি হিয়াকে সেই ভালোবাসা কোত্থেকে দেব? কি করে তোকে মন থেকে বার করব? কি করে আমি ওকে সারা জীবনের সুখ দেব? না নম্রতা, আমার দ্বারা হবে না এটা নম্রতা, আমার দ্বারা। পারবি। শোন, তোকে আজকে একটা মজার কথা বলি। ভালোবাসা না আচারের মতো হয় ঈশান। তুই যত যত্ন করবি সেটা তত ভালো থাকবে, তার গুণ ততই বাড়বে। আমাদের ভালোবাসাও ঠিক এরকমই ঈশান। তুই এটাকে সামলে রাখ, নিজের মণিকোঠায় তুলে রাখ, আর হিয়ার ভালোবাসাকে নিজের জীবনের অংশ বানিয়ে নে। ও কোনো দিন তোকে কষ্ট পেতে দেবে না। ও অনেক ভালোবাসে তোকে। চল চল। তুই এই জন্যেই কষ্ট পাচ্ছিস তাই না, যে আমাদের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায়নি, যে আমাদের জীবনের সিদ্ধান্ত সবসময় অন্যেরা নিয়েছে। তাহলে আজ আমরা দুজন
একসঙ্গে একটা সিদ্ধান্ত নেব। আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা। আমরা একসাথে হাঁটতে পারবো না, কিন্তু একসাথে আলাদা তো হতে পারবো। একে অপরকে নিশ্চয়ই ভালোবাসবো, কিন্তু এই জীবনে আর কেউ কারোর কাছে আসবো না। জানি দুজনেই খুব কষ্ট পাবো, চোখে হয়তো আমাদের জল থাকবে, কিন্তু আমরা দুজনেই জানি এটাই করা ঠিক হবে। ঈশান, কথা দে তুই আমায় যে আজকের পরে আমরা কোনো দিনও দেখা করব না, আর কখনো একে অপরের দিকে ফিরে তাকাবো না। আলাদা হয়েও আমি তোর থেকে আলাদা হতে পারবো না। তোর অংশ এখনো আমার মধ্যে আছে পাখি। আমাকে আর ঈশানকে যখন আলাদাই করার ছিল, তাহলে
তাহলে আমাকে এই আশীর্বাদটা দেওয়ার কি মানে? আমি জানি আমার প্রশ্নের উত্তর আমি কোনোদিনও পাবো না, তাই আমি আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। আর আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার সন্তানের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাবো না। আপনার আশীর্বাদ মনে করে ভালোবাসার এই প্রতীককে আমি একাই বড় করে তুলব সারা জীবন। প্রথমে তো ওই তনু আমার থেকে বীরকে কেড়ে নিল, আর এবার ওর মেয়ে নম্রতা ও ঠিক ওর মায়ের দেখানো পথেই চলছে। কিন্তু আমি থাকতে এরকমটা কোনোদিনও হবে না। আমি হিয়ার কাছে যাব আর তারপর ওকে দেখাবো যে আসলে ওর ঈশান ওকে লুকিয়ে কি কি করে বেড়াচ্ছে। ওকে বুঝিয়ে দেবো যে ঈশান ওর যোগ্যই নয়। ফোনটা তোল হিয়া, আজ আমি হিয়াকে সব কিছু জানিয়ে দেব। ওকেও তো জানতে হবে যে ঈশানের চরিত্র কিরকম। এটা কেউ এখনই পাঞ্চার হতে হতো। আরে আমি কেন রেডি হচ্ছি ওই কোণে ঘরে যাওয়ার জন্য, যেটার আজকে নাকি গৃহপ্রবেশ হবে? কেন জিজ্ঞেস করবো না? তুমি তো এই বাড়ির লেডি ডন। নূর, আমার জ্যাকেট কোথায়? তুমি এত সাজগোজ করছো কেন? তুমি কি বরযাত্রী যাচ্ছ নাকি? দেখো, কেউ মারাও যায়নি যে এরকম মুখ করে বসে আছো। আমি আগেও বলেছি যে আমাকে ঈশানের সঙ্গ দিতে হবে, কারণ ওই একমাত্র সর্বরাজের থেকে আমাদের বাড়ি প্রপার্টি ফেরত আনতে পারবে। কারণ আমি সর্বরাজের সঙ্গে একা লড়তে পারবো না। এক সেকেন্ড, সর্বরাজ তোমার ছেলে, তুমি ওর বাবা। কিন্তু ও এই কথাটা মানে না। ওর কাছে গাধা ঘোড়া সব এক দর। জানি না আমি এরকম একটা লোকের সাথে কি করছি যে নিজের ছেলেকেই এতটা ভয় পায়। এই হিয়া, নম্রতা, সর্বরাজ, ঈশান এরা সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিল। আচ্ছা, ভাই কোথায়? আমি দেখছি। তাড়াতাড়ি তোলো সবকিছু। হ্যাঁ, এটা চলো, তুমি চলো। নিয়ে আমি এটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হিয়া মা। তোমরা কতক্ষণে ঢুকছো? ঈশান এখনো এসে পৌঁছয়নি। চিন্তা করিস না মা, চলে আসবে। তুই তো পাঠিয়েছিস ওকে, তাই না? হ্যাঁ হ্যাঁ দিদা, আমি তো পাঠিয়েছিলাম। ঈশানকে সারপ্রাইজ দেব। দিদা, ঈশান এসে গেছে। তোমরা তাড়াতাড়ি এসো, হ্যাঁ, পরে কথা হচ্ছে। এই তো আসছি মা। বোকা মেয়ে। সারপ্রাইজ! চলুন মিস্টার বর্মশাই, ওদের সঙ্গে বসে আজ পুজো করতে হবে আপনাকে। ঠাকুরমশাই, শুরু করুন। আমাকে বিয়ে করতে চাস তো তুই? ঈশান, তুই একবারও বুঝতে পারছিস না যে তুই একটা মেয়েকে চিট করছিস? একদিন নিশ্চয়ই তুই ওকে আপন করে নিবি। একদিন অন্তত ও তোর চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাবে। আমি এই পুজোয় বসতে পারবো না। এই পুজোয় আমি বসতে পারবো না। আমি এই পুজোয় বসার যোগ্য নই। ঈশান, সব ঠিক করে দিয়েছি আমি। আমি ওটা ঠিক করে দিয়েছি যেটা প্রয়োজন ছিল, যা আমার আর আমার সন্তানের জন্য প্রয়োজন ছিল। আচ্ছা, মনে হচ্ছে ঝাঁসি রানী যুদ্ধ জিতে ফিরেছে। এবার আমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে সর্বরাজ। সময় তো সেটারও হয়েছে।
আসল কাজটা করার। ঈশান, ঈশান কি হয়েছেটা কি তোমার? কেন তুমি আমাকে ওখানে বলছিলে যে তুমি আমার সঙ্গে পুজোয় বসার যোগ্য নও? ঈশান, ঈশান কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো ঈশান? হতে চাই আমি হিয়া, আমি ঠিক হতে চাই। খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি। ঈশান দেখো প্লিজ, এসব বলে তুমি আমাকে ভয় দেখিও না। কি করেছো তুমি বলো আমাকে, কি ভুল করে ফেলেছো তুমি? আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না হিয়া। নিজের চোখে ছোট হয়ে গেছি আমি। ঈশান, ঈশান আমার দিকে তাকাও তুমি। তুমি আমার দিকে দেখো, আমি তোমাকে কোনোদিনও ছোট হতে দেব না। তুমি আমাকে বলো কি ভুল করে ফেলেছো তুমি, কি হয়েছে? সত্যিটা জানার পর হয়তো তুমি কোনো কথাই বলতে পারবে না। দেখো ঈশান, এটাই সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর এই সত্যিটা আমি কোনোদিনও বদলাতে পারবো না ঈশান। ঈশান দেখো, তোমার মনে যা আছে তুমি আমাকে খুলে বলতে পারো, আমি আছি তোমার কথা শোনার জন্য। এটা অনুশোচনা নয়, এটা কষ্ট হিয়া। সেই কষ্ট যেটা আমি তোমাকে দিয়েছি, আর সেই কষ্টটাই আজ আমি পাচ্ছি। ঈশান দেখো, তুমি যদি আমার জন্য কষ্ট পাচ্ছ তাহলে আমি সত্যি বলছি আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি বলো না কি হয়েছে? আমি কোনো ক্ষমার অযোগ্য হিয়া। ঈশান কি হয়েছে? কেন তুমি আমাকে একই কথা বারবার বলে যাচ্ছ? তুমি প্লিজ আমাকে বলো যা হয়েছে সেটা আমাকে খুলে বলো। আমি তোমাকে কিচ্ছু বলবো না, অন্তত তোমার মনটা তো হালকা হবে। একবার বলে তো দেখো। আমি তোমার ভালো মানুষের সুযোগ নিয়েছি হিয়া। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসের অমর্যাদা করেছি আমি, আর নিজেকে অন্যায় করতে উস্কেছি। অন্যায় করতে উস্কেছো মানে? ঈশান প্লিজ আমাকে দয়া করে বলো কি ভুল করে ফেলেছো তুমি, বলো। ঈশান আমার খুব ভয় করছে, প্লিজ বলো না তুমি কি করেছো। আমি তোমার সাথে খুব ভুল করেছি, আমাকে মারো। আরে ঈশান কি করছো নাকি? কি হয়েছে তোমার? ঠকিয়েছি আমি তোমাকে, ঠকিয়েছি। আমাদের সম্পর্কটাকে নষ্ট করেছি আমি। মনুষ্যত্ব আর বন্ধুত্বের সম্পর্ককে অপমান করেছি আমি। তুমি থাকতেও আমি নম্রতাকে আমায় ভালোবাসতে বাধ্য করেছি হিয়া। ওকে বলেছিলাম আমায় ছেড়ে না যেতে, না হলে আমি বাঁচতে পারবো না। এত বড় বিশ্বাসঘাতকতা! ঈশান তার মানে আমি থাকতেই তুমি নম্রতার সঙ্গে সম্পর্কটা রাখতে চেয়েছিলে? তুমি নম্রতার সঙ্গে থাকতে চেয়েছিলে, ওকে বিয়ে করতে চেয়েছিলে? নাকি এখনো বিয়ে করতে চাও? নাকি এমনি বিয়ে না করে বাইরে একটা সম্পর্ক? না হিয়া, এরম পরিকল্পনা ছিল না আমার। আমার মাথা কাজ করছিল না হিয়া। আমি নম্রতাকে আমার থেকে দূরে যেতে দিতে চাইনি। তুমি আমাকে ভালোবাসার কোন ডেফিনেশনের কথা বলছো? ও অন্য কিছু বলার চেষ্টা করছো নাকি? দেখো আমি কিছু বুঝতে পারছি না, তাই জন্য প্লিজ বলে দাও তুমি মজা করছো? তুমি যা বলেছো সব মিথ্যে। এটা মিথ্যে নয় হিয়া, এটা সত্যি হিয়া। আমার অনুভূতি, আমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল হিয়া। আমি বুঝতে পারিনি কোনটা ঠিক আর কোনটা ভুল। নম্রতা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, নিজের দিব্যি দিয়েছিল, কিন্তু আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, ওর কথা শুনিনি। আর নম্রতা রাজি হয়ে গেল? তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করতে পারিস না। নম্রতা আর সর্বরাজের মধ্যে কিচ্ছু চলছে না। আশীর্বাদ, বিয়ে, সবকিছু ড্রামা। যদি কালকের মধ্যে তুই রাজি না হোস তাহলে এই পেপারস আমি হিয়াকে দিয়ে দেবো। আর তারপর ওকে রাজি হতেই হলো।
সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই সিদ্ধান্তে নম্রতা রাজি হলেও আমাদের মাঝে ব্রিজ ছিল, যার এক পারে আমি আর এক পারে তুমি। কিন্তু আমি নম্রতাকে সেই ব্রিজ বানাতে চাইনি। আমি নম্রতাকেই আমার গন্তব্য ভেবেছিলাম, সেই গন্তব্য যা শুধুই আমার। ওকে আমি নিজের কাছে রাখতে চাইতাম। আমি তোমার কথা ভাবতাম না হিয়া, আর না আমি চাইতাম নম্রতা অন্য কারোর কথা ভাবুক। আজ নম্রতা আমার সত্তার গালে একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিল আমি কত বড় ভুল করতে বসেছি। তুই হিয়ার সাথে যা করেছিস তার জন্য যদি তোর গিল্ট না থাকে না, তাহলে তুই মানুষই নোস। থ্যাঙ্কস। যাও যাক। আমার এখানে যা কাজ ছিল সব হয়ে গেছে, আর আমার এখানে থাকার কোনো কারণ নেই। চলুন। আমি তো সব সময় বুঝতাম যে তুমি নম্রতাকেই ভালোবাসো, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে থাকা কালীনও নম্রতাকেই নিজের জীবনে আনতে চাইছো। তুমি মনে করে দেখো, তুমি আমাকে কি বলেছিলে? যে তুমি এবার নম্রতাকে ভুলে যেতে চাও। বলেছিলে তো তুমি আমাকে, আর তুমি আমাকে এটাও বলেছিলে যে আস্তে আস্তে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ এখন থেকে আমি তোমার বর্তমান। তুমি আমাকে বলেছিলে ঈশান যে হয়তো তোমার আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, কিন্তু তুমি কখনো আমাদের সম্পর্কটাকে অপমানিত করবে না। তুমি বলেছিলে কি না? আমি বুঝতে পারছি হিয়া। না কি কি বুঝছো তুমি? আমি আর কিচ্ছু বুঝতে বা শুনতে চাই না, আর তুমি প্লিজ আমাকে আর কিচ্ছু বলতে আসবে না। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমার এত কষ্ট হচ্ছে আমাদের এই সম্পর্কটার জন্য, কিন্তু কষ্টের থেকেও বেশি ঘৃণা হচ্ছে আজ আমার তোমার প্রতি আর তোমার লোক দেখানো ভালোবাসার প্রতি। আমি জানি হিয়া, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। ওটা ভুল নয়, ওটা পাপ। যদি তুমি আমাকে একবার ক্ষমা। ঈশান প্লিজ দয়া করে তুমি চুপ করো, না হলে আমি এমন কিছু বলে দেব বা করে ফেলবো যেটা তোমার জন্য। এখনো এক কাজ বাকি আছে। যাওয়ার আগে একজনের সাথে দেখা করতে হবে। দেখা তো আমাকেও করতে হবে। আমাকে বিশ্বাস করার জন্য ওনাকে তো ধন্যবাদ জানাতে হবে। চলো যাই। তুমি যা যা বলছো সব সত্যি, কিন্তু সম্ভব হলে আমাকে একবার ক্ষমা। কোন বেসিসে তোমাকে ক্ষমা করবো ঈশান? ঈশান আমি কখনো তোমাকে বলিনি তুমি নম্রতাকে ভুলে যাও, কখনো এটা বলিনি যে তুমি নম্রতার থেকে দূরে সরে যাও। আরে তুমি তো এসেছিলে আমার কাছে যে চলো হিয়া আমি সবকিছু ভুলে আমাদের জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই, আমি মুভ অন করতে চাই। আরে তুমি যদি সত্যি মন থেকে এটা চেয়েছিলে তাহলে তুমি করে দেখাতে পারলে না কেন বলো তো? কেন বারবার তুমি পেছনে ঘুরে দেখলে?
আমি এই কথাটা সব সময় জানি যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। না আজ ভালোবাসো, না ভবিষ্যতে কোনোদিনও বাসবে, কিন্তু সেটা নিয়ে আমার কোনোদিন কোনো প্রবলেম ছিল না। আমি কি কখনো তোমাকে এই নিয়ে কোনো কথা বলেছি? বলিনি তো, কারণ আমার তো এই নিয়ে কোনো ইস্যু ছিলই না ঈশান। কিন্তু আমি কোনোদিনও তোমার লয়্যালটি নিয়ে কখনো সন্দেহ করিনি। আমি 1000 বার তোমাকে দেখেছি নম্রতার জন্য কান্নাকাটি করতে, যন্ত্রণায় ছটফট করতে, কিন্তু প্রত্যেকবার নিজেকে বুঝিয়েছি যে না, এইবার ঈশান আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করবে। আর হয়তো ঈশান শুধু আমার, কিন্তু তুমি খুব ভালো করলে আমার এই ভুল ধারণা তুমি ভেঙে দিলে। তারপর তুমি আবার আমার কাছে এক্সপেক্ট করো যে আমি তোমাকে আবার বিশ্বাস করি, তোমাকে ভরসা করি। কি করে করব ঈশান? কি করে করব তোমাকে? বলছি না আমাকে বিশ্বাস করতে। আর কেনই বা করবে তুমি আমাকে বিশ্বাস? বারবার তোমার মন ভেঙেছি আমি, তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আজ তোমাকে আমি শুধু এটাই বলতে চাই যে এবার নম্রতা আমার জীবনে আর নেই। আজ থেকে আমার ফেলে আসা অতীত। না ওর চোখের জল আমার চোখে আসতে দেবো, না ওর নাম আমার মুখে। ও আর আমার জীবনে কখনো ফিরে আসবে না, আর কখনো না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমার কাছে শুধুই একটা সুযোগ চাইছি, শুধুই একটা সুযোগ। আমাদের সম্পর্কের জন্য, তোমার ভালোবাসার জন্য। তুমি শুধুই আমার চোখে নম্রতাকে দেখেছো, কিন্তু যদি আজ তুমি আমাকে সেই সুযোগটা দাও, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মন দিয়ে আমাদের সম্পর্কটা পালন করব। কিন্তু এই মুহূর্তে আমার জন্য যেটা জরুরি সেটা তুমি। আর যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি যেতে পারো, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে আসো। আর আমায় ক্ষমা করে দাও প্লিজ, একবার আমাকে বিশ্বাস করো। কি গো, সব ঠিক আছে তো? আমার হাতটা লেগে গেল, আর এই ফটোটা। এইটুকু ব্যাপার? আরে কাজ ভাঙা তো ভালো কথা, তুমি এটা নিয়ে চিন্তা করছো। আমি অভিরাজকে বলে এটা ঠিক করিয়ে দেব। সবে তো সব ঠিক হতে চলেছে। আমাদের এক নাতনি নতুন সংসার শুরু করতে চলেছে, কুটুম বাড়ির সাথে সম্পর্ক ঠিক হচ্ছে। আজ আমাদের খুশি হওয়া উচিত। মনের এত বড় ভার কেটে গেছে। সবাই নম্রতাকে দোষী বলছে, কিন্তু আমার মন তা বলে না। আমাদের এই মেয়েটা কখনো খারাপ কাজ করতেই পারে না শ্রুতি। নিজের বিয়ের দিন ও যখন সবকিছু ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল না, আমি তখন ওর উপর রেগে গিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কখনো ওকে দোষী ভাবতে পারিনি। আর ও কোনোদিন আমাদের সেই কারণটা জানায়ওনি যে ও কেন এমনটা করেছিল। আমার ওকে নিয়ে খুব চিন্তা হয় জানো। আচ্ছা, এমনটা নয় তো যে হয়তো একাই কোনো বড় শক্তির সাথে লড়াই করছে, আর যা আমাদের বলছেও না? না বলে থাকলে তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, আর সেটা আপনজনদের ভালো ছাড়া কিছু হতে পারে না। আমাদের মেয়েটাকে ভরসা করা উচিত। ওকে আমি খুবই ভরসা করি। আমি জানি ও যা কিছু করে সেটা ভেবে চিন্তেই করে। আমাদের নম্রতা দুর্বল নয় সত্যি, কিন্তু জানি না, আমার কেমন যেন মনে হচ্ছে হয়তো একটা কোনো ভুল হচ্ছে। প্লিজ আমার সাথে একবার কথা বলো। আমি জানি আমার কোনো অধিকার নেই এটা বলার যে তুমি আমায় ঘৃণা করো না। তুমি কি আজকে তো আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে? তুমি জানো তো আমি এরকম নই। তুমি এরকম চুপ করে থেকো না। তোমার রাগ, তোমার সব কথা সহ্য করে নেবো, কিন্তু আমার সাথে কথা বলো। হিয়া সে সামথিং প্লিজ।
হিয়া হিয়া আমার এই কথাটা ঈশান, একবার- দূরে থাকো আমার থেকে, একদম দূরে। বিয়ে করেছিলে তো তুমি আমাকে? সবার সামনে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে? কি কি কথা দিয়েছিলে তুমি আমাকে? যে তুমি কোনোদিনও আমাকে কারোর সামনে ছোট হতে দেবে না। আজ তো আমার নিজেকে দেখে হাসি পাচ্ছে। আমি কতটা বোকা মেয়ে যে প্রত্যেকবার আমি তোমাকে বিশ্বাস করে গেছি। তুমি যা বলেছো আমি সব কথা বিশ্বাস করে গেছি তোমার। আরে তুমি তো সেই দিনই আমার সম্মান, আমার অস্তিত্ব সব শেষ করে দিয়েছিলে, যেদিন তুমি তোমার আর নম্রতার ছবি দেওয়া মঙ্গলসূত্র পরিয়েছিলে। আমার তো সেই দিনই বুঝে যাওয়া উচিত ছিল ঈশান, যে তুমি কোনোদিনও আমার হতেই পারো না। যদি আমি এতটুকু বুঝতে পারতাম তাহলে আমি কোনোদিনও নিজেকে এই মিথ্যে আশায় বাঁচিয়ে রাখতাম না যে তুমি কোনোদিনও আমার হতে পারো বা তুমি কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করতে পারো। ঈশান, তুমি আমাকে বলো, আচ্ছা আমি কি তোমাকে কখনো নম্রতার কষ্টটা ভুলতে সাহায্য করিনি? আমি কি চেষ্টা করিনি আমাদের দুজনের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে? ঈশান, আমি সেই প্রত্যেকটা কাজ করে দেখেছি যাতে তুমি তোমার লাইফে মুভ অন করতে পারো। আমার বুকটা যন্ত্রণায় ফেটে যেত, কিন্তু তাও আমি সবার আগে এগিয়ে তোমার চোখের জল মুছিয়েছি। সবার আগে দেখেছি যে তুমি কোথাও হট হচ্ছ না তো, তোমার কষ্ট হচ্ছে না তো। আর তুমি কি করলে ঈশান? তুমি নম্রতার সামনে আমাকে অপমান করার এতটুকু সুযোগ ছাড়োনি। প্রত্যেকবার আমাকে এটা বুঝিয়ে দিয়েছো যে আমি জোর করে তোমার জীবনে পড়ে আছি। তুমি আমাকে কষ্ট দেওয়ার একটাও সুযোগ ছাড়োনি ঈশান। কিন্তু তবুও আমি আমার তরফ থেকে আমার স্ত্রী ধর্ম পালন করে গেছি যে ঠিক আছে, ভবিষ্যতে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দিন যখন আমি তোমার জন্য ডিনার প্ল্যান করেছিলাম, কত খুশি ছিলাম, কত এক্সাইটেড ছিলাম, নম্রতাও অতটাই এক্সাইটেড ছিল। কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে নম্রতা এতটা এক্সাইটেড ছিল কেন। এখন বুঝতে পারছি, তোমরা দুজনে মিলে প্ল্যান করেছিলে আমাকে বোকা বানানোর, তাই না? হিয়া না, চুপ করে থাকো ঈশান, একদম চুপ করে থাকো। তোমার কোনো এক্সকিউজ, কোনো এক্সপ্লেনেশন আর কোনো কাজে লাগবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কি করব? আমি ভেতর থেকে একেবারে শেষ হয়ে গেছি ঈশান। তোমার সব কথা সত্যি হিয়া। আমার কথাটা একবার ছাড়ো আমাকে ঈশান, দূরে থাকো আমার থেকে। ডোন্ট টাচ মি। তোমার সাথে কথা বলা তো দূরস্থ, আমি আর তোমার মুখটাও দেখতে চাই না ঈশান। আই এম সরি হিয়া, তোমার জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। এমনিতে তো মহান হওয়ার নাটক করে সবার সামনে, লোকেরা ঠিকই বলে যাকে যেমন দেখতে লাগে না সে তেমন হয় না। সেজন্য কখনো কাউকে বেশি বিশ্বাস করা উচিত নয়। হিয়া, ওঠ এখান থেকে আর চল আমার সাথে। আরে তোর এসব কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ যার জন্য তুই এত কিছু করছিস না সে কি করে বেড়াচ্ছে সেটা তোকে আমি এখনই দেখাবো। চল ওঠ। মম, তুমি চল আমার সঙ্গে। কি করছেন আপনি? ওর লেগে যাবে। তুমি এখানে কি করছো? আর কি বললে তুমি এইমাত্র? আঘাত লাগবে হিয়ার। যে আঘাত তুমি ওকে দিচ্ছ তার কি হবে? তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না কি চলছে এখানে? আরে লজ্জা করে না তোমার? আমার মেয়েটাকে এখানে অভাবের মধ্যে রেখে নিজের নম্রতার সঙ্গে অসভ্যতামি করে বেড়াচ্ছ। আর দিদি বলে তো নম্রতাকে, নম্রতা যাকে নিজের বোন বলে তারই বরের সঙ্গে নোংরামি করে চলেছে। যদি হিয়ার কাছে আমি একটা কথা বলি না নম্রতার নামে, তাহলে আমাকে 10টা কথা শুনিয়ে দেয়। এতটা বিশ্বাস করে ও নিজের দিদিকে। কিন্তু ওর তো আমার কোনো কথা ভালোই লাগে না, কারণ ও তো নম্রতার প্রতি বিশ্বাস আর ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। কিন্তু আজ আমি ওকে সত্যিটা দেখিয়েই ছাড়বো। সর্বরাজ, কেন এসেছিস তুই? আমাদের নিয়ে ঠাট্টা করতে, নাকি এটা দেখতে এসেছিস যে ঘর ছাড়া হয়ে আমরা এখানে কি অবস্থায় আছি? জেঠিমা তুমি আমায় জেঠিমার ডাকবি না। তুই না তো সম্পর্কের মূল্য বুঝিস আর না সম্মান দিস। আমি তোকে সন্তানের মতো ভালোবেসেছি, আর ঈশান তো তোকে নিজের দাদার মতো ভালোবাসতো। কিন্তু তুই দেখিয়ে দিলি যে কিভাবে প্রপার্টির লোভে পড়ে ভাই ভাইয়ের পিঠে চুরি বসায়।
আমাদের এই বংশের প্রথম সন্তান। তোর মায়ের চেয়ে বেশি আমি তোকে নিজের কোলে পিঠে করে মানুষ করেছি। আর তোর জেঠু তো তোকে সবসময় নিজের কাঁধে নিয়ে ঘুরতেন। আর তুই কি করলি? তুই এই সব কুকীর্তি করে ওনার মাথাটাও হেট করে দিলি। নিজের ঘরের লোককে ঘর ছাড়া করে তুই তাদের রাস্তায় বসিয়ে দিলি। রেণুকা, ও যে কি বলতে চায় সেটা শোনো। ও যা করেছে তার পিছনে হয়তো কোনো কারণ আছে। কি কারণ থাকতে পারে? হ্যাঁ, আর ওকে আপনি বলে দিন, যদিও এখানে ক্ষমা চাইতে এসে থাকে তাহলে চলে যেতে এখান থেকে। কারণ আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি ওকে কিচ্ছু দেব না। আর যদি ওকে কিছু দিতেই হয় তাহলে ওকে তোমাকে তো মম, প্লিজ না হিয়া, আজ কোনো কথা শুনবো না আমি আর। আরে তোর কোনো ধারণা আছে যার তুই সারাদিন গুণগান গাস সে কি করে বেড়াচ্ছে? আরে তুই তো দেখতে পেলি না তোর দিদি আর তোর বর কি অসভ্যতামি করে চলেছে। কিন্তু কোনো ব্যাপার না, এই তো দেখ। এই করে বেড়াচ্ছে তোর গুণবান স্বামী। তোর প্রিয় দিদি নম্রতার সাথে নোংরামি করে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে। আরে আমি তো প্রথম থেকে এদেরকে সন্দেহ করতাম, কিন্তু এবার আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর একেবারে কনফার্ম হয়ে বলছি। তুই সবসময় বলতিস না, আরে মম তুমি কেন সব ব্যাপারে নম্রতাকে টেনে নিয়ে আসছো, ওই বেচারির তো কোনো দোষই নেই। এবার কি বলবি তুই? এবার কি প্ল্যান তোর? এখানেই থাকতে চাস? আরো অপমানিত হতে চাস? তুই আরো সহ্য করতে চাস ওর বিশ্বাসঘাতকতা? হিয়া চুপচাপ চল এবার আমার সঙ্গে। দেখে নিয়েছিস তো তুই? হিয়া তুই এই মানুষটাকে যতই ভালোবাস না কেন, আসল বিষয় হলো এই মানুষটা তোর ঘৃণারও যোগ্য নয়। স্বীকার করছে এরা দুজন ভুল করেছে, কিন্তু আমার মন বলছে যে এরা দুজন কোনো ভুল করতে পারে না। আমরা আমাদের নম্রতাকে খুব ভালো করে চিনি, আর এই সর্বরাজকেও আমি খুব গভীরভাবে দেখেছি, চিনেছি। যদি এদের মনে কোনো দুর্বুদ্ধি থাকতো তাহলে আজ আমাদের সামনে এভাবে মাথা উঁচু করে এসে দাঁড়াতো না। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের ওদের দুজনের কথা অবশ্যই শুনে নেওয়া উচিত। দাদু, আমাকে এতটা বিশ্বাস করার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। জেঠিমা, আমি আমাদের সম্পর্ককে সম্মান করি, আর তোমাকেও। তোমার এই অধিকারটা আছে আমার উপরে রাগ করার, আমাকে বকাঝকা করার, এমনকি আমাকে থাপ্পড় মারারও। যদি তুমি চাও তুমি আমাকে থাপ্পড় মারতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেব না। আর দাদু, আমার উপর আপনার যে বিশ্বাসটা আছে না, সেটাকে প্লিজ কখনো ভাঙতে দেবেন না। ব্যাস, এর থেকে বেশি আমি আর কাউকে কিছু বলতে চাই না। মম, ব্যাস অনেক হয়েছে। তুমি অনেক কিছু বলে ফেলেছো, আর কিচ্ছু বলবে না তুমি ঈশানকে। হিয়া তোর মাথা ঠিক আছে? বোকার মতো কথা বলছিস কেন তুই? এত কিছু দেখার পরেও তুই আমাকে... আমি তোমাকে বলছি তো তুমি যাও এখান থেকে। আমি ভীষণ ক্লান্ত, আমার আর ভালো লাগছে না এসব কিছু। এটা আমার হাজবেন্ড আর আমার ম্যাটার, আমি নিজেই সলভ করতে পারবো। তুমি যাও এখান থেকে। আরে তুই কিছু বুঝতে পারবি তবে তো দেখার চেষ্টা করবি। এত কিছু হয়ে গেছে তোর চোখের সামনে, তোকে আমি ছবিও দেখিয়ে দিলাম, তা সত্ত্বেও তোর হাজবেন্ডের নাটক শেষই হচ্ছে না। কে জানে কি খাইয়ে বশ করে রেখেছে ও তোকে। হিয়া তুই দয়া করে আমার সঙ্গে কানাডা চল। আরে এর মধ্যে এমন কি আছে? এর মতন হাজারটা ছেলেরে দাঁড় করিয়ে দেব আমি তোর চোখের সামনে। চল তুই, চল তো। মম প্লিজ, আমি কোথাও যাব না, তুমি যাও। তুই না হিয়া একটা কাজ কর, তোর এই বস্তির মতন বাড়ির বাইরে একটা স্পিকার লাগা, আর সেখানে না সারাদিন একটাই গান বাজা। যেমন হোক, যেই হোক, যাই হোক, আমার স্বামী আমার সবকিছু। আরে তোর হয়েছেটা কি বলতো? তুই কোনো প্রতিভক্তির কোর্স করে ফেলেছিস নাকি? হ্যাঁ, যে আমার কোনো কথাই তোর কানে ঢুকছে না। আরে তোকে ছবি দেখিয়ে দিলাম, তারপরেও... হিয়া যদি আজ তুই আমার সঙ্গে না যাস না, তাহলে এই ছেলেটা তোর সর্বনাশ করে দেবে। আর এটার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি যে এই ছেলেটা তোকে এইভাবে প্রতিদিন কষ্ট দেবে।
তুই হয়তো আজ আমার কথা শুনছিস না, কিন্তু একটা দিন আসবে যেদিন কাঁদতে কাঁদতে তুই আমার কাছেই আসবি, যাকে তুই বারবার বাড়ি থেকে তাড়িয়ে দিস। আরে আমি তো চিনি তোকে, আমি জানি তো তোর ব্যাপারে সব। তুই একদিন ঠিক আসবি হিয়া আমার কাছে, আর আমি তোর জন্য অপেক্ষা করব, কারণ আমি মা হই তোর। আর এই ধরনের ছেলেদের আমি খুব ভালো করে চিনি। ও তোকে আমার কাছে আসতে বাধ্য করবে, এত কষ্ট দেবে যে তুই ভাবতেও পারছিস না। আর তোমাকে আমি ছাড়বো না। আগেরবার যেই ভুল কাজটা করেছিলাম, আমি সেই ভুলটা আর করতে চাই না। আগেরবার তোমাদের আশীর্বাদ আর অনুমতি ছাড়াই এখান থেকে চলে গেছিলাম। এইবারে যাওয়ার আগে তোমার অনুমতি চাই দাদু। অনুমতি নিয়ে যেতে চাস মানে? দাদু, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ আমায় যাওয়ার অনুমতি দাও। যাচ্ছিস মানে? এ কি বলছিস মা? কোথায় যাচ্ছিস? তুই এই অবস্থায় আজকে তুমি চাইলেই তোমার মায়ের সাথে যেতে পারতে, কিন্তু তুমি প্রত্যেকবার প্রমাণ করে দাও যে তুমি কতটা ভালো মানুষ আর কত ভালো একজন ওয়াইফ। আর আমি নিজেকে না ভালো মানুষ প্রমাণ করতে পারলাম, আর না ভালো হাজবেন্ড। আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দাও হিয়া। শুধু একটা সুযোগ হিয়া। আমি কথা দিচ্ছি তোমাকে যে তোমার সব অভিযোগ তোমার। আই এম সরি। ঠিক আছে, করে দেব আমি তোমাকে ক্ষমা। আরো একবার আমি তোমাকে বিশ্বাস করব, আরো একবার তোমার প্রত্যেকটা কথায় আমি ভরসা করব, কারণ এবার আমিও দেখতে চাই যে তুমি কতদিন আর কত মিথ্যে বলতে পারো আমাকে। দেখতে চাই যে আর কতদিন ধরে তুমি আমাকে বোকা বানাতে পারো। কিন্তু এইবারও যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো, তাহলে তুমি সারা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না ঈশান। কারণ আমি তো তোমাকে বারবার ক্ষমা করেই দেবো ঈশান, কিন্তু এমন না হয় ঈশান যে এর পরের বারের আমার ক্ষমাই তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে ওঠে। আই প্রমিস হিয়া, সেই দিনটা কখনোই আসবে না। আজ থেকে আমাদের সম্পর্কটা নতুন করে শুরু হবে। আজ থেকে তোমার আর আমার সম্পর্কটা মনের হবে, সুন্দর, পিওর। দেখো বললু, আমার পছন্দ হোক বা না হোক, এটা তো সত্যি, তাই না? যে তুমি আমার বাবা, আর সত্যিটা কেউ বদলাতে পারবে না। মা আর আমার সঙ্গে তুমি যা করেছো তা করেছো, কিন্তু ঈশান, হিয়া আর জেঠিমার সঙ্গে ভুলেও খারাপ কিছু করবে না। কিন্তু ওদের সঙ্গে খারাপ তো তুই করেছিস। তুমি যেটা করতে চেয়েছিলে সেটা, তাই তো? আমার যা করার আমি সেটা করেছি, সেটা পরের কথা। কিন্তু আমার চলে যাওয়ার পরে কোনো চালাকি করার চেষ্টা করবে না বললু। ঈশান কিন্তু পুলিশ অফিসার, ওর যদি মাথা গরম হয়ে যায় তাহলে বাড়িতে বসে সুখের ভাত খাওয়ার বদলে জেলের শুকনো রুটি খেতে হবে কিন্তু। আর আমি বুঝতে পারছি বললু, নতুন মাকে আংটি পরাতে গিয়ে তোমার মাথায় অনেক ঋণ চেপেছে, কিন্তু টেনশন করো না, এখন তুমি ঋণ মুক্ত। তোমার সমস্ত কিছু হিসেব নিকেশ আমি চুকিয়ে দিয়েছি। ছোটবেলায় বাবা মারা সন্তানকে পকেট মানি দেয়, কিন্তু তোমার ছেলে দায়িত্ববান, তাই
সে তোমাকে পকেট মানি দিচ্ছে। এ নাও, এই কার্ডটা রাখো নিজের কাছে, বিপদের সময় অনেক কাজে আসবে। শুধু মাথায় রেখো যেন এটার কোনো অপব্যবহার না হয়। তোমাকে কিন্তু আমি চোখে চোখে রাখবো। বললু, যাওয়ার আগে নিজের ছেলেকে গুড বাই বলে যাবে না? হয়তো কাল আর দেখা নাও হতে পারে, কে বলতে পারে কাল যদি আমি না থাকি। সর্বরাজ দাদা করতেটা কি চাইছে, ভাবছে কি ও? এবার নম্রতা কি করতে চলেছে? এবার যদি ও কিছু করে না, আমি আর চুপ করে থাকবো না। আমি প্রতিজ্ঞা করছি নম্রতা, যে আজকের পর থেকে আমি তোকে ঈশান আর আমার মাঝখানে কোনোদিনও ঢুকতে দেব না। আমি জানি তুই হয়তো খুব কষ্ট পেয়েছিস রিয়া। আমি সম্পূর্ণ চেষ্টা করেছি যাতে তোর লাইফে আর কোনো দুঃখ না থাকে। তুই জীবনে অনেক ভালো থাক ঈশানের ভালোবাসার সাথে। আমি চলে যাচ্ছি ঈশান। উপরওয়ালা আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন, যা আমাদের দুজনের জন্য আমাকে পালন করতে হবে। তোর আর আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কের একটা চিহ্ন আমি আমার সাথে নিয়ে যাচ্ছি।
কাকি তো আমাদের দুজনকে বাড়ি যেতে বললেন, তাহলে ওরা দুজন কোথায় যাচ্ছে? জানি না, আই থিঙ্ক আমরা বাড়ি গিয়ে জানতে পারবো ব্যাপারটা কি। বাড়ি যাই। ফাইনালি রাস্তা আলাদা হয়েই গেল। হ্যাঁ, এবার থেকে আমাদের রাস্তা আলাদাই থাকবে, সারা জীবনের মতো। এখানে কোন পুজোর আয়োজন করা হয়েছে, আর আমাদেরকে এখানে ডেকে নিজেরা কোথায় চলে গেল? বাড়িটা তো সাজানো হয়েছে কেন? আরে পুজো, আর ওরা দুজন কোথায়? বাড়ির সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেরা কোন পুজোর আয়োজন করেছে কে জানে। চলে গেছে ওরা দুজন। আর কখনো ওরা ফিরে আসবে না। হ্যাঁ, নম্রতার সর্বরাজ এখান থেকে চলে গেছে। মোগা ছেড়ে চলে গেছে। হ্যাঁ রিমা। তাহলে এইসব তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুই এই ফাইলেই পেয়ে যাবি। কথায় কথায় মাথা গরম করা ভাই আমার, যেটা আমার সেটা তোরও, আর যেটা তোর সেটার আমার কোনোদিন প্রয়োজন ছিলই না। আর সেই জন্যই আমি এই বাড়ি আর এই প্রপার্টি যার অধিকার তাকেই দিয়ে যাচ্ছি। আমার বাবা বলল বাপ নয়, ওটা একটা পাপ। সেই সব প্রপার্টি নিজের নামে করতে চেয়েছিল। আর সেজন্যই সমস্ত প্রপার্টি আমি সঠিক মানুষের হাতে তুলে দিয়ে গেলাম। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই বল্লু আর শ্যাঙ্কির সাথে সেরকমটা করবি না যেটা বল্লু তোর সাথে করতে চেয়েছিল। এই বাড়িতে নতুন করে সবকিছু শুরু করার জন্য কংগ্রাচুলেশনস ভাই আমার, অ্যান্ড অল দ্য বেস্ট। এবার তুই আর হিয়া তাড়াতাড়ি পুজোটা সেরে ফেল আর বাড়ির চার্জ নিয়ে নে। ঈশান, কি লেখা আছে এতে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঈশান বল, কি লেখা আছে? সর্বরাজ দাদাই গোটা প্রপার্টি আমার নামে করে দিয়েছে। সবকিছু ঈশানের নামে করে দিয়েছে। হায় ওপরওয়ালা, আমি ওকে কত ভুল বুঝেছিলাম। রাগের মাথায় কত কি না বলেছি। রেণুকা প্লিজ, হ্যাঁ এত আফসোস করার মতন কিছু হয়নি, কোনো বিরাট বড় কাজ করে দিয়ে যায়নি ওরা। আর আমি নিশ্চিত যে এর মধ্যে ওদের কোনো প্ল্যানিং লুকিয়ে আছে। আর হয়তো সর্বরাজকে এইসব কিছু করতে নম্রতাই বলেছে। তোমরা দেখে নিও, হঠাৎ করে ওরা দুজন আবার ফিরে আসবে। আমার জন্য চিন্তা করিস না, আর আমার জন্য অপেক্ষাও করিস না। আমার রাস্তা আমি নিজেই দেখে নিই, আর আমার গন্তব্য বাড়ির চার দেওয়াল কোনোদিনই আমার জন্য নয়। শুনলি তো,
সবাইকে নিজের মতোই মনে করিস তুই। যদি কেউ হেঁচেও দেয় তোর মনে হবে কোনো ষড়যন্ত্র করছেও। নম্রতা আর সর্বরাজ দুজনেই খুব সৎ, উপরওয়ালার সন্তান। ওদের মনে এত প্যাঁচ নেই। ওরা যদি কিছু জানে তো সর্বদাই অন্যদের ভালো চাইতেই জানে, মঙ্গলই চায়। তুই সবসময় সত্যের পথে চলেছিস নম্রতা। আমি তোকে ভুল বুঝেছি। তোমার জন্য ও ঠিক হতেই পারে ঈশান, কিন্তু আমার জন্য ও চিরকালের অপরাধী। ও যখন বোঝাচ্ছিল, তুমি যখন বুঝতে চাইছিলে না, তখন ও একবার আমাকে বলতে পারতো। তোমার হয়তো কোনো জ্ঞান ছিল না, কিন্তু ওর তো ছিল। থ্যাঙ্কস। তুমি ঠিক আছো? ঠিক আছে। কাছের মানুষদের ছেড়ে আসার দুঃখ তো অবশ্যই আছে, আবার এটা ভেবে আনন্দ হচ্ছে যে এবার ওখানে সব ঠিক হয়ে যাবে। আমার চলে আসার সিদ্ধান্তটা ঠিক ছিল। এবার আমার বাকি জীবনটা আমায় এর সাথে কাটাতে হবে। তোমাকে জীবনে এখন এগিয়ে যেতে হবে, কিন্তু আমার জন্য তো তুমি একটা বড় সমস্যা তৈরি করে দিলে। সমস্যা? আমি কিছু ভুল করে ফেলেছি নাকি? বিশাল বড় ভুল করে ফেলেছো। সম্পর্ক নিয়ে সমস্ত ফিলোসফি বদলে দিলে তুমি আমার। এবার এই নতুন দৃষ্টিভঙ্গির সাথে নতুন করে চলার পথ খুঁজতে হবে। কি সুন্দর কাটছিল আমার জীবনটা, সব গোলমাল করে দিলে তুমি। এরপরেও ভালোই কাটবে। যে মানুষ প্রকৃতভাবে জীবনকে বাঁচতে জানে, তার না তো কোনো সাহায্যের দরকার পড়ে, না কারোর দয়ার। মনের কথা মাখি, তাই মনের কথা আমি তাকেই বলবো যার এই মনে অধিকার আছে। নম্রতা, আমিও জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাই তোমার সঙ্গে। আমার তো সর্বরাজের ওপর প্রথম থেকেই ভরসা ছিল। ও কখনো কারোর প্রতি অন্যায় করতেই পারে না। আর আমাদের নম্রতাও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। না দাদু, আমাদের চোখের সামনে যা আছে সেটা ঠিক নাও হতে পারে, আর সবার আসল রূপটা সময়ের সঙ্গে সঙ্গে সামনে চলেই আসে। আসলে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখা নিয়ে বড় বড় জ্ঞান দেয় না, তারাই সম্পর্কগুলোর গলা টিপে মারে। হিয়া, তুই এতটা বোকা কি করে হতে পারিস যে একজনের কথা শুনে আরেকজনকে সন্দেহ করছিস? দাদু, আমি জানি যে তোমরা নম্রতাকে সবাই খুব পছন্দ করো আর ওই তোমাদের প্রিয় নাতনি, কিন্তু নম্রতা যে আমার সাথে করেছে তারপর হয়তো আমি ওকে আর অতটা বিশ্বাস করতে পারবো না। যদি সম্ভব হয় তাহলে এই বাড়িতে ওর নাম আমি আর কখনো শুনতে চাই না। হিয়া আমার সোনা, তোকে আমি কি করে বোঝাবো তুই কতটা সরল, আর সরলের থেকে অনেক বেশি বোকা যে তুই বুঝতেই চাইছিস না। এই দুই বোনের সম্পর্কে ফাটল শুরু হলো কবে থেকে? দুর্ভাগ্যবশত ঈশানকে নিয়েই সমস্যা। হিয়া এখন ঈশানের স্ত্রী, আর নম্রতা তুমি তো সবই বোঝো গো। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির কোনো স্থান নেই। হয়তো এই জন্যই নম্রতা এখান থেকে চলে গেছে। ও বীর আর জেসমিনের সুখের জন্য
নিজের সব সুখ ত্যাগ করেছিল। নম্রতাও আজ হিয়া আর ঈশানের সুখের জন্যে একই কাজ করল। তুমি ঠিকই বলতে সতী। নম্রতা জানতো যে যদি ও এখানে থাকে ঈশান আর হিয়া কখনো এক হতে পারবে না। উপরওয়ালা, আপনি তো জানেন নম্রতা হিয়া আর ঈশানকে কাছাকাছি আনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট সহ্য করেছে মেয়েটা। আপনি দেখবেন যেন ওর কষ্ট বিফলে না যায়। এই বাচ্চাগুলোর উপরে নিজের আশীর্বাদের হাত রাখবেন, ওদের সংসার সুখের করবেন, ওরা যেন সব সময় ভালো থাকে। উপরওয়ালা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার হিয়া যেন সুখী হয়, আবার যেন এই ছেলেটা ওর সঙ্গে কোনোভাবে বিশ্বাসঘাতকতা না করে। আমি তোকে দেওয়া কথা পালন করব নম্রতা। আমি হিয়াকে আজীবন সুখে রাখবো। আই জাস্ট হোপ এবার তুমি আমাকে দেওয়া কথা রাখবে, কারণ যদি তুমি এইবার আমাকে ঠকাও না তাহলে আমি সব কিছু শেষ করে দেব। নম্রতা যাওয়ার সময় নিজের উপর থেকে সব কলঙ্ক মুছে দিয়ে গেছে, আর দেখো আর যাওয়ার সময় সবাইকে আনন্দে ভরে দিয়ে গেছে। যদি আমাদের জানিয়ে যেত ও কোথায় গেছে তাহলে আমরাও ওর খুশির শরিক হতে পারতাম। কিন্তু মা, আমাকে অন্তত এটা বল যে তুই যাচ্ছিস কোথায়? আমি কোথায় যাচ্ছি দাদু, সেটা তোমার না জানাটাই তোমার পক্ষে ভালো। কিন্তু কেন যাচ্ছিস মা? কারণ দাদু, যদি আমাকে জীবনের পথে এগিয়ে যেতে হয় তাহলে আমার ফেলে আসা অতীত আর আমার আগামী ভবিষ্যতের মাঝে কোনো রকম সম্পর্ক রাখলে চলবে না। তার মানে এইটা নয় যে তোমার কথা আমার মনেই পড়বে না দাদু। তুমি আমায় সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখেছো, কিন্তু এবার আমায় তোমাদের সবাইকে ছাড়া বাঁচতে শিখতে হবে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছো যে সেটা আমার কোনো দিনও কম পড়বে না। কিন্তু এবার তোমাদের এই ভালোবাসাটা হিয়াকেও দিতে হবে। নূরের খেয়াল রেখো, ওকে বোঝাবে যেন সবার সাথে মিলেমিশে থাকে ও। আমি তোমাদের সবাইকে সারা জীবন নিজের মনের মধ্যে রাখবো দাদু, যাতে আমি তোমাদের ছাড়া নিজেকে কোনোদিনও একা না অনুভব করি। তনুর কথা মনে পড়ছে। ও বীর আর জেসমিনের সুখের জন্য নিজের সব সুখ ত্যাগ করেছিল। নম্রতাও আজ হিয়া আর ঈশানের সুখের জন্য একই কাজ করল। তুমি ঠিকই বলতে সতী। নম্রতা জানতো যে যদি ও এখানে থাকে ঈশান আর হিয়া কখনো এক হতে পারবে না। সেই জন্যই ও চলে গেল এখান থেকে। উপরওয়ালা করুন যেন ওর ত্যাগ বিফলে না যায়, যেন আমাদের মেয়েটা সর্বরাজের সাথে খুব ভালো থাকে। আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তুমি সব পরিস্থিতিতে আমার ছেলের পাশে ছিলে। ভালো থেকো আর আমার একটা নাতির। এখানে সবাই তোকে মা হওয়ার আশীর্বাদ দিচ্ছে, কিন্তু সত্যি তো এটাই যে তুই কখনো মা হতে পারবি না। আজ থেকে এই পরিবারের সবকিছু ভাগ করে নেওয়া হবে, সুখ হোক আর দুঃখ হোক। সুখী হো মা, ভালো থাকো বাবা। বেঁচে থাক হিয়া মা, তুই যেন খুব সুখী হোস। থাক থাক বাবা।